কদিন ধরে শিমুলপুর গ্রামে ঝোড়ো হাওয়া আর মেঘের ডাকের সাথে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। আর এই বৃষ্টির মধ্যে বছর 11 কমলা হাতে একটা বাঁশের ঝুড়ি নিয়ে মিত্তির বাড়ির আম বাগানের পথ ধরে এগিয়ে চলেছে আম কুড়োবে বলে। কত আম চারিদিকে পড়ে আছে, কতদিন আম খাই না, আজ মন ভরে আম খাবো। আর আমাকে এখানে ধরার জন্য প্রহরীরাও নেই। এদিকে এই বৃষ্টির মধ্যে মেয়ে বাড়ি আসছে না দেখে কমলার মা বাড়ির উঠানে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, কমলা, তাড়াতাড়ি বাড়ি আয়। এই দুর্যোগে কেউ আম কুড়োতে যায়, বিপদ ঘটে যাবে রে। এই মেয়েটা একেবারে পুরো ঝালিয়ে খেলে হাড় জ্বালিয়ে দিলে। এই কমলা, তুই আসবি? এদিকে কমলা যে আম কুড়াতে আম বাগানে গেছে তা জমিদার বাড়ির দারোয়ানরা জানতে পেরে গেছে। তাই কমলাকে ধরতে তার বাড়ির উঠানে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে দূর থেকে দেখা যাচ্ছে কমলা ঝুড়ির মধ্যে কিছু ভরে বাড়ি ফিরছে। আর তাকে দেখতে পেয়ে প্রহরীরা বলে, ওই তো কমলা, অনেক দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, আজ ওকে হাতে নাতে ধরবো। বাড়ির উঠানে আসতেই কমলা দেখলো প্রহরীরা তাকে ধরার জন্য দাঁড়িয়ে আছে। কমলা তাদেরকে দেখে ভয়ে ভয়ে চোখগুলো বড় করে মায়ের দিকে তাকায়। কিন্তু এ কি, তার ঝুড়ির দিকে তাকাতেই তার মা বলে উঠল, ও কি এনেছিস ঝুড়ি ভর্তি করে কুড়িয়ে? সবাই ঝুড়ির দিকে তাকাতেই দেখতে পেল ঝুড়ি ভর্তি আমের জায়গায় এক গাদা কাটা সদ্য মাথা। কাটা মাথা থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। প্রতিটা মাথা যেন তাদের দিকে তাকিয়ে আছে। কমলা ভয়ে ঝুড়িটা ছুঁড়ে ফেলতেই সব মাথাগুলো ছড়িয়ে পড়ল উঠানে। এই ভয়ানক দৃশ্য দেখে জমিদারের দারোয়ানরা ভয়ে কমলার উঠান থেকে পালিয়ে যায়। কমলার সাথে ঘটা এই ঘটনায় সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই রাতে এই গ্রামের পুকুরের জল কালো হয়ে যায়, গ্রামের ধানে পোকা দেখা দেয়, গরু ছাগল খাওয়া বন্ধ করে দেয়। আর তার থেকেও বড় ঘটনা, গ্রামের সব কুমারী মেয়েদের একে একে অসুস্থ হতে দেখা যায় এবং ঘুমের ঘরে কেউ কেউ বলতে থাকে, দেবী দেবী এসেছেন, রক্ত চাই, বলি চাই, দেবী এসেছেন, এসেছেন দেবী, দেবী রক্ত চাই, বলি চাই। এইভাবে গ্রামের কুমারী মেয়েরা দিন দিন অসুস্থ হতে থাকে এবং গ্রামের পরিস্থিতিও দিন দিন খারাপের দিকে এগিয়ে যায়। এই অবস্থায় গ্রামের বেশ কয়েকজন ও জমিদার রুদ্রনারায়ণ গ্রামের সবচেয়ে বয়স্ক বৃদ্ধা সুচিত্রা দেবীর কাছে যান, যিনি গ্রামের কোনো বিপদ হলে তার উপায় বলে দেন। জমিদার সুচিত্রা দেবীকে কিছু বলার আগেই সুচিত্রা দেবী জমিদার বাবুকে বলেন, সব জানি, সব সব স্পষ্ট দেখতে পাচ্ছি। গ্রামে অভিশাপ লেগেছে, আমাদের গ্রামের উপর তন্ত্র ক্রিয়া করা হয়েছে রে। তান্ত্রিকের লোভ এই গ্রামকে অভিশপ্ত করে দিয়েছে। মা বলি প্রিয়া, কুমারী মেয়ের বলি দিতেই হবে মায়ের পায়ে, না হলে রক্ষে নেই। মায়ের রোষে পুরো গ্রাম ছারখার হয়ে যাবে। একবার কুমারী মেয়েদের বলে দিলে এই গ্রাম অভিশাপ মুক্ত হয়ে যাবে? অত সহজ নয়, মা মহাচণ্ডীর আহ্বান করলে অত সহজে মুক্তি নেই। এবার থেকে প্রতি 12 বছর অন্তর তাকে সন্তুষ্ট করতেই হবে, না হলে চরম বিপদ।
যদি বলি চান তাহলে তো দিতেই হবে। আর এটা কিভাবে সম্ভব হবে? আর 100 দিন পর দুর্গা পুজো, সেই পুজোর অষ্টমী আর নবমী সন্ধিক্ষণেই দিতে হবে বলি। তবে খেয়াল রাখতে হবে, একদম কুমারী মেয়ে চাই, যে এখনো রজস্বলা হয়নি। তবে চিনতে নেই, মা নিজেই নিজের বলি বেছে নেবেন স্বপ্নের মাধ্যমে, কাউকে খুঁজে বের করতে হবে না। সুচিত্রা দেবীর কথা শুনে জমিদার ও গ্রামের সকলে আতঙ্কিত হয়ে পড়ে এবং যে সকল ঘরে কুমারী মেয়ে আছে তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে গেল। কিন্তু কিছু করার নেই, সুচিত্রা দেবীর কথা কখনো আজ পর্যন্ত মিথ্যে হয়নি। তার উপর ওই তান্ত্রিকেরও কোনো খোঁজ খবর পাওয়া গেল না, আর এই বিষয়েও সুচিত্রা দেবী কোনো সাহায্য করতে পারল না। হয়তো মার জন্যই সেই তান্ত্রিক সকলের ধোয়া ছোঁয়ার বাইরে। ধীরে ধীরে দিনগুলো অতিবাহিত হতে লাগলো। পুজো একেবারে দোরগোড়ায়। কুমোরপাড়ায় মায়ের মূর্তি তৈরি হচ্ছে, আর মাত্র কদিন পর মহালয়া। চারিদিকে কেমন যেন পুজো পুজো গন্ধটা ছড়িয়ে পড়েছে। কিন্তু গ্রামের মধ্যে একটাই আতঙ্ক, কবে মা স্বপ্নে বলবে তার বলি চাই, এবং কাকে চায় তা তিনি নিজেই বলে দেবে। এরপর দেখতে দেখতে পুজোর দিনগুলো চলে। চারিদিকে পুজোর গান, ঢাকের আওয়াজ, যেন পুজোয় গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ল। পঞ্চমী ছেড়ে আজ ষষ্ঠী, কিন্তু মা এখনো কাউকে স্বপ্ন দেখাল না। এটা ভেবে গ্রামের সকলে ভাবতে লাগলো, তাহলে কি মা আর বলি চাইছে না? পরের দিন সকালে সপ্তমীর অঞ্জলি দেওয়ার জন্য গ্রামের সকলে পূজা মণ্ডপে উপস্থিত। পূজা মণ্ডপে দাঁড়িয়ে কমলার বাবা গ্রামের আরেকজনকে বলছে, আমি ভীষণ ভয়ে ও আতঙ্কে ছিলাম দেবীর অভিশাপের জন্য। আমার মেয়েটা যে আমার চোখের মণি। যাক, মা আর বলি চাইছে না। আগামী বছরে আমার মেয়েটার বিয়ে দেব ওই যে পাশের পাড়ায় নীলকান্ত বাবুর ছেলেটা, ওর সাথে। যা বলিস হরিহরদা, তোমার মেয়েটা পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। আমরাও তো খুব ভয়ে ছিলাম। যাক, মা আর বলি চাইছে না, এটাই আমাদের কাছে খুশির খবর। মণ্ডপের পাশে দাঁড়িয়ে থাকা সুচিত্রা দেবী ওদের দুজনের কথা শুনতে পেয়ে হঠাৎ বলে ওঠে, না, বিপদ কাটেনি, মা এখনো বলি চায় রে। এ কথা শুনে মণ্ডপে উপস্থিত সকলে ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। তারপর রাতের বেলা গ্রামের সবাই চেষ্টা করছিল যাতে রাতে ঘুম না আসে, কিন্তু মায়ের অলিক মায়ায় গ্রামের সবাই রাতে গভীর ঘুম চলে আসে। কিন্তু একমাত্র সুচিত্রা দেবী নিজের যজ্ঞ কুঠিরে বসে আছে জেগে, আর উনি একমাত্রই জানেন আসল সত্যিটা কি। মা মহাচণ্ডী আসলে জমিদারের পরীক্ষা নিতে চাইছেন। জমিদারের দিনের পর দিন অত্যাচারের ফলে গ্রামের বহু মানুষের ক্ষতি হয়েছে, বহু মানুষ প্রাণে হারিয়েছে। আর কোনো তান্ত্রিক নয়, সুচিত্রা দেবী মা চণ্ডীর কাছে এই জমিদারের হাত থেকে বাঁচার মুক্তির জন্য প্রতিকার চেয়েছিলেন। আর মা চণ্ডী তার প্রতিকারে তাকে নির্দেশ দেন যে গ্রামে ছড়িয়ে দিতে যে তিনি কুমারী মেয়েদের বলি চান। রাতের শেষ প্রহর, সেই প্রহরে মা দুর্গা জমিদারের স্বপ্নে দেখা দিল এবং জমিদারকে বলল, রক্ত চাই, তোর মেয়ের বলি চাই। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে আমার চণ্ডী মণ্ডপে তার প্রাণ দান করে পুণ্য অর্জন কর। মা মা দয়া করো মা, আমার মেয়ের প্রাণ নিও না। তার বদলে সোনা সম্পত্তি যা চাও আমি তাই দেবো। আমি তোমাকে সোনা দিয়ে ভরিয়ে দেবো মা, তবু আমার মেয়েটার প্রাণ নিও না মা। ধন সম্পদ নিয়ে আমি কি করব?
ও তো তোদের মতো সাধারণ মনুষ্যের জন্য মায়ার খেলা। আমার কাছে ওসবের কোনো মূল্য নেই। আমার রক্ত চাই। প্রতাপতান্ত্রিক আমাকে কুমারী মেয়ের রক্তের বিনিময়েই তো প্রভূত সম্পদের অধিকারী হয়েছে, কিন্তু আমি তোর কন্যা দেবপ্রিয়াকে চাই। সে হবে আমার বাহন, আমার শক্তির উৎস। এরপর হঠাৎ করে জমিদারের ঘুম ভেঙে যায়। তখন সকাল হয়েছে। তড়িহড়ি করে সোজা সুচিত্রা দেবীর কুঠিরে গিয়ে পৌঁছায়। তারপর সুচিত্রা দেবীকে বলে, মা গো, মা চণ্ডী যে আমার মেয়েকে চেয়ে বসলো, এবার কি হবে? আমার মেয়েটা যে এখনো অবুঝ, ও তো কিছুই বোঝে না। তুমি কিছু উপায় বলো মা, উপায় বলো। একটা সমাধান পেয়েছি, কিন্তু সেটাও খুব একটা সহজ নয়। একমাত্র উপায় হলো তোর মেয়ের বদলে অন্য কাউকে বলির জন্য রাজি করাতে হবে, তবে জবরদস্তি করে বা ভয় দেখিয়ে নয়। একমাত্র কেউ যদি নিজের থেকেই নিজের প্রাণ বিসর্জন করতে এগিয়ে আসে তবেই, নচেত তোর মেয়েকেই শেষ পর্যন্ত বলিতে চড়াতে হবে। কমলা, ওকে রাজি করানো সহজ হবে। একথা শোনা মাত্র জমিদারের মুখে হাসি ফুটে ওঠে এবং সঙ্গে সঙ্গে কমলা ও কমলার মাকে জমিদারের দরবারে হাজির হতে আদেশ দেন। আদেশ মতো কমলার মা ও কমলা হাজির হলে জমিদার তাদেরকে মিথ্যে হিসেবে বলে, গতকাল রাতে মা আমাকে তোমার মেয়ের বলি চেয়েছে, তবে ভয় নেই, বরং দশমীর দিন মায়ের বিসর্জনের পর নদী থেকে তোমার মেয়ে জীবিত অবস্থায় ফিরে আসবে, এটাও মা বলেছে। তাই কাল অষ্টমীর দিন তোমার মেয়ের বলি হবে। একথা শুনে কমলার মা তার মেয়েকে বলি দিতে রাজি হচ্ছিল না। তখন জমিদার তার মাকে বোঝায়, দেখো, স্বেচ্ছায় তোমার মেয়েকে বলি দিতে তোমার মেয়েকে তুমি জীবিত পাবে, কিন্তু মা যদি নিজে থেকে তোমার মেয়েকে নেন তাহলে কিন্তু আর কোনোদিনই তোমার মেয়েকে পাবে না। একটু ভেবে দেখো। কিছুক্ষণ ভাবার পর ওর মা তার মেয়েকে বলি দিতে রাজি হয়। এরপর অষ্টমীর দিন মায়ের প্রতিমার সামনে হাড়ি কাঠে কমলার মাথা রেখে কমলার বলি দেওয়ার প্রস্তুতি চলছে। আর এই দৃশ্য জমিদার, সুচিত্রা দেবী ও কমলার মা দাঁড়িয়ে চুপচাপ দেখছে, আর গ্রামের বাকি সবাই দরজায় খিল দিয়ে চুপচাপ বসে আছে ভয়ে। এরপর সেই মুহূর্ত, পুরোহিত খড়গা হাতে নিয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। চারিদিকে হঠাৎ ঢাকের আওয়াজ শুরু হলো। তারপর এক কোপে কমলার মাথা ধর থেকে আলাদা করে দিল, আর মাথাটা গিয়ে পড়লো মায়ের মূর্তির পায়ের সামনে। কিন্তু এ কি? সবাই অবাক। এ তো কমলার মুখ নয়, এ যে জমিদারের একমাত্র মেয়ে দেবপ্রিয়া। তারপর হঠাৎ করে একটা আলো মায়ের মূর্তির পেছন থেকে ছড়িয়ে পড়ল চারিদিকে, আর একটা আওয়াজ চিৎকার করে বলল, কমলা নয়, আমি চেয়েছিলাম দেবপ্রিয়াকে, আমি তাকেই নিয়ে গেলাম। জমিদার ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে কমলাকে প্রতারণা করে বলির জন্য রাজি করিয়েছিল, তাই আমি কমলাকে গ্রহণ করিনি। আমার বরে কমলা আর কমলার মা প্রভূত সম্পত্তির অধিকারী হবে, আর জমিদার বংশ আমার কোপে পথের ভিখিরি হবে। এত বড় একটা অন্যায় দেখেও গোটা গ্রাম যখন প্রতিবাদ করেনি, তাই এই গ্রামকে আমি সত্যি সত্যি অভিশাপ দিয়ে গেলাম। আমি আবার আসব 12 বছর বাদে। আজকে তোর কারণে আমার একমাত্র ছেলে মারা গেছে, তোকে আমরা কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ, আজ এর কারণেই গ্রামের বহু মানুষ বিনা কারণে মৃত্যুবরণ করেছে, আর এর একমাত্রই শাস্তি মৃত্যু, শুধুই মৃত্যু। আমাকে ছেড়ে দাও, আমি ইচ্ছা করে কাউকে মারিনি, আমাকে তোমরা ছেড়ে দাও।
তোর এই কাজের কোনো ক্ষমা নেই। এই কাজের একমাত্রই শাস্তি মৃত্যু, মৃত্যু। আমাকে তোমরা আজ বিনা কারণে বিনা দোষে মেরে ফেললে, এর প্রতিশোধ আমি ঠিক নেব। আমি আবার আসবো। সকাল সকাল মহেশখালী স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লাম। বেশ কিছু বছর চাকরির জন্য চেষ্টা করছিলাম। শেষমেশ মহেশখালী হাই স্কুলে একটা মাস্টারি চাকরি পেলাম, আর তারই উদ্দেশ্যে এগিয়ে চলেছি। দাদা ও দিদি ভাই, মাত্র 5 টাকায় পেয়ে যাবেন আপনার মুখরোচক খাবার বাদাম চানাচুর চিড়ে ভাজা। তার দেরি কি, এক্ষুনি নিয়ে নিন, মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। ট্রেনের কামরাটা বেশ জমজমাট। বাইরের মনোরম পরিবেশ আর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনটা এগিয়ে চলল আমার গন্তব্যস্থলের দিকে। বেশ কয়েক ঘন্টা ট্রেনে বসে থাকার পর ট্রেনটা শেষমেশ মহেশখালী স্টেশন এসে পৌঁছল। তখন বেশ রাত হয়েছে। এদিকে একমাত্র আমি ছাড়া পুরো ট্রেনটা ফাঁকা। এরপর ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে আসতেই হঠাৎ করে দেখতে পেলাম বাইরে বৃষ্টি পড়তে শুরু করছে। তবে বৃষ্টির থেকে বিদ্যুৎ ও মেঘের ডাকই বেশি ছিল। বাইরে আসতে লক্ষ্য করলাম স্টেশনের চারিদিকটা বেশ ফাঁকা ও অন্ধকার, আর কোথাও কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। পরিবেশটাও বেশ শান্ত প্রকৃতি। কোথাও কাউকে দেখতে না পেয়ে আর ওখানে দাঁড়ালাম না, এগিয়ে চললাম বৃষ্টির ভিতরে সামনের দিকে। কিছু দূর হেঁটে যেতেই সামনে একটা চায়ের দোকান দেখতে পেলাম। দেখলাম দোকানের সামনে একটা হেরিকেন ঝুলছে, আর এই বৃষ্টির মধ্যে হয়তো বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর আমাকে দেখে দোকানদার একটু বিস্ময় চোখে জিজ্ঞাসা করলো, কে আপনি? এই বৃষ্টির রাতে কোথা থেকে এসেছেন? আমি সৌরভ, আমি পল্লগ্রাম থেকে এসেছি। আপনাদের এই মহেশখালী গ্রামের হাই স্কুলে নতুন চাকরি পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, তা মশাই এত রাতে এই বৃষ্টির মধ্যে আপনি যাবেন কি করে? এখন তো কোনো গাড়ি ঘোড়া পাবেন না, আর রাস্তাও তো বেশ খানিকটা দূরে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাকে তো ওখানে যেতেই হবে। ও আচ্ছা, তা বাবু আমি একটা কথা বলি, এই মহেশখালী জায়গাটা খুব একটা ভালো নয়। আপনি পারলে রাতটা ওই স্টেশনে কাটিয়ে কাল সকালে যেতে পারেন। না না, আমার জন্য ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তাই এই রাতে এই স্টেশনে থাকাটা বৃথা হবে। আপনি না এক কাজ করুন, আমাকে রাস্তাটা বলে দিন, আমি না হয় পায়ে হেঁটেই চলে যাচ্ছি। রাস্তাটা বেশি না, এই সামনের রাস্তা ধরে মিনিট 15 হেঁটে গেলে ওই মহেশখালী স্কুলটা পড়বে। এরপর চায়ের দোকান থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় করে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। দেখলাম আশেপাশে বেশ নিস্তব্ধ, তেমন কোনো লোকের আনাগোনা নেই বললেই চলে। তার ভিতরে মেঘের ডাক ও বৃষ্টি অবিরাম হয়ে চলেছে। হাঁটতে হাঁটতে একটু খিদে অনুভব করলাম। ট্রেনে আসার সময় 1 কাপ চা খেয়েছিলাম, তাই হয়তো এখন খিদে পেয়েছে। কিন্তু কি করব, খিদে পেলে তো হবে না, কোনো একটা খাবারের দোকান তো থাকতে হবে। কিন্তু এই নিস্তব্ধ এই চত্বরে কোনো হোটেল আছে বলে তো আমার মনে হয় না। কিছু দূর হাঁটতেই হঠাৎ করে এই জনশূন্য জায়গায় একটা আলো দেখতে পেলাম। কাছে গিয়ে দেখলাম এটা একটা ভাতের হোটেল, আর সেটা দোকানের সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে। ভেতরে ঢুকে দেখলাম দোকানটা বেশ পুরনো, আর চারিদিকে কেমন যেন ঝুলঝাড় পড়েছে, আর দোকানে কোনো খরিদ্দার নেই বললেই চলে। তবে দোকানের ভেতরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, ইনিই হয়তো সম্ভবত এই দোকানের মালিক। আমাকে দেখে লোকটি কেমন যেন অদ্ভুতভাবে বলে উঠল, আপনি কে মশাই, আর এখানে কি চাই আপনার?
আমি পল্লগ্রাম থেকে এসেছি। এই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি আর খিদেও পেয়ে গেছে, তাই আপনার দোকানের সাইনবোর্ড দেখে এগিয়ে আসলাম। আমার কথা শুনে লোকটি কেমন যেন বিরক্ত হয়ে বলল, না মশাই, খাবার হবে না এখানে। আসলে খুব খিদে পেয়েছিল, তা একদমই কি হবে না? আছে, তবে সে খাবার শুধুমাত্র আমার কিছু বাধা খরিদ্দারের জন্য। ওই তো, তার থেকে কিছুটা পরিমাণ দিলেই হবে। আসলে অনেক সকালে বেরিয়েছি তো, একটু খাবার হলেই আমার তাতেই চলে যাবে। আমার কথা শুনে লোকটি একটু ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। এরপর আমি দোকানের এক জায়গায় ছাতাটা রেখে খাবার টেবিলে গিয়ে বসলাম। তারপর দেখলাম লোকটি একটি থালায় কিছু ভাত আর মাছের ঝোল নিয়ে আমাকে দিল। আর 1 মিনিটও দেরি না করে খাবার দেওয়ার সাথে সাথে আমি খেতে শুরু করলাম। মশাই, একটু তাড়াতাড়ি খাবেন, আমার খদ্দের আসার সময় হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই আমি একটু অবাক হলাম আর বললাম, তা খদ্দের এলে আসুক, এখানে তো জায়গা কম নয়, তারা না হয় আমার পাশে বসে খাবে। না মশাই, আপনি তাদের সাথে খেতে পারবেন না, আপনি তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। লোকটি কেমন যেন আমার উপর বিরক্তি বোধ করতে লাগলো, আর এই জিনিসটা দেখে আমি আর লোকটির সঙ্গে তর্ক করলাম। কোনো রকমে খাওয়াটা শেষ করে ওই দোকান থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে আরম্ভ করলাম। বৃষ্টি কমে গেছে, তাই জোর পায়ে এগিয়ে চলেছি সামনের দিকে। কিন্তু হঠাৎ করে মনে পড়লো ছাতাটা তো ওই ভাতের হোটেলেই রেখে এসেছি, তাই আবার ওই ভাতের হোটেলের দিকে এগিয়ে চললাম। হোটেলে গিয়ে লোকটিকে দেখতে পেলাম না, আর ছাতাটা আমি যেখানে রেখেছিলাম সেখানেই আছে। ছাতাটা হাতে নিয়ে দোকানের ভেতরে তাকাতেই আমি হতভম্ব। আমি দেখলাম কিছু মানুষরূপী কঙ্কাল টেবিলের উপর বসে ভাত খাচ্ছে, আর দোকানের ওই মালিক, যার সারা গায়ে কাটা ছেঁড়ার দাগ, সে তাদের খাবার দিচ্ছে। আমাকে দেখে ওই ভয়ানক দোকানদার বলতে লাগলো, কি বাবু, আবার এসেছেন? ও, ছাতা নিতে এসেছেন? আপনি বলছেন না খদ্দের কখন আসবে? ওই দেখুন, আমার খদ্দের আমার হাতে বানানো ভাত আর মাছের ঝোল খাচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে আমি রীতিমতো হতভম্ব। কি বলবো, কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। চুপচাপ পাথরের মতন দাঁড়িয়ে রইলাম। এরপর আমি কি করব বুঝে উঠতে না পেরে সামনের দিকে দৌড়াতে আরম্ভ করলাম। বেশ কিছু দূর দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আমি কিছু পায়ে বেঁধে সামনের দিকে পড়ে গেলাম, আর পড়ে যাওয়ার সাথে সাথে আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলতেই আমি দেখলাম আমি কোয়ার্টারের ঘরে রয়েছি। আমাকে আসতে দেরি হচ্ছে দেখে কোয়ার্টার থেকে একজন বয়স্ক লোককে আনতে পাঠায় এবং সেই আমাকে রাতে এখানে নিয়ে আসে। তার মুখ থেকে আমি জানতে পারি ওটা একটা পুরনো ভুতুরে ভাতের হোটেল। ওখানে বেশ কিছু বছর আগে গ্রামের কিছু লোকজন খাওয়া দাওয়ার কারণে মারা যায়, আর তার ফলে গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে জ্যান্ত মেরে ফেলে। আর তারপর থেকে যেই বা যারা ওখান থেকে যায় তার সাথে কোনো না কোনো বিপদ ঘটে। কিন্তু ভাগ্যক্রমে কালকে রাত্রে আমি বেঁচে গেছিলাম।